আসসালামু আলাইকুম। পাকিস্তানকে শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ করা যায়নি। বাংলাদেশ কিন্তু শেষ টি-20তে ৭৪ রানের বড় ব্যবধান হেরে গেছে পাকিস্তানের কাছে। এই নিয়ে কিন্তু বাংলাদেশ ২-১ এর সিরিজটা জিতে নিল। এটাও কিন্তু আসলে টি-20 ক্রিকেটে কম নয়। এর আগে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে আমরা শ্রীলঙ্কা প্রথমে পিছিয়ে থেকেও কিন্তু ২-১ এর সিরিজ জিতে এসেছি। তারপর আমি বলবো এই ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু বেশি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। ৫ জনকে কিন্তু এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে মুস্তাফিজ, সাকিব, একই সাথে কিন্তু বলবো যে ইমন, তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেনকে কিন্তু এখানে রিপ্লেসমেন্ট করেছে। আমার কাছে মনে হয় বেশি রদবদল হয়েছে। যদি ২-৩টা এখানে প্লেয়ার রদবদল হতো তাহলে কিন্তু এই ম্যাচটার রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো। তারপরেও আসলে বাংলাদেশ যেহেতু ২ ম্যাচ জিতে গেছে, টি-20তে পরীক্ষা চালাতেই পারে ক্যাপ্টেন। সেটা নিয়ে আসলে দোষের কিছু নাই, কিন্তু আসলে অ্যাপ্রোচটা আমাদের খুব একটা ভালো ছিল না। ব্যাটিংয়ে কিন্তু ডিজাস্টার কারণেই আমার কাছে মনে হয় যে এই রান আমরা চেস করতে পারিনি। ১৭৮ রান করে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান, পিচটা কিন্তু খুবই ভালো ছিল। পাকিস্তানের শুরুটা কিন্তু খুবই ভালো হয়েছিল। সেই দিকে গিয়ে আমাদের বোলাররা কিন্তু কামব্যাক করে, না হলে কিন্তু ২০০ প্লাস একটা স্কোর হয়ে যেত। তো এই পিচে কিন্তু ১৭০-৮০ কিন্তু চেস করার কথা, সেখানে কিন্তু বাংলাদেশের ২৫ রানে ৫ উইকেট পড়ে যায়। এই জন্য কিন্তু বাংলাদেশ চেস করতে পারেনি এবং শেষ দিকে গিয়ে সাইফুদ্দিনের কিন্তু ৩৫ রানের কল্যাণে বাংলাদেশ ১০০ রান কোনো রকমে পার করে, না হলে হয়তোবা ১০০ কমে কিন্তু এখানে চোখ রাঙা ছিল আমাদের স্কোরটা। সাহিবজাদা ফারহান কিন্তু এখানে ৬৩ রানের একটা ইনিংস খেলেন পাকিস্তানের হয়ে। পাশাপাশি এখানে তাদের হাসান নওয়াজ কিন্তু 33 একটা স্কোর করেন। ১৭ বলে ৩টা ৬ মার ছিল তার ইনিংসে। পাশাপাশি আমি বলবো যে শেষের দিকে গিয়ে কিন্তু মোহাম্মদ নওয়াজও ২৭ রানের একটা ক্যামিও খেললে কিন্তু 178 স্কোরে পৌঁছে যায় পাকিস্তান। এখানে সাইফুদ্দিন কিন্তু ২২ রান দিয়ে ১ উইকেট পান। এখানে শরীফুল ইসলাম কিন্তু এখানে এক্সপেন্সিভ ছিল। পাশাপাশি যদি বলবো তাসকিনও ৩টা উইকেট পেলে কিন্তু মোটামুটি এক্সপেন্সিভই ছিল। বোলারদের দিনটা কিন্তু একদমই ভালো যায়নি। শেখ মেহেদীও কিন্তু এখানে ভালো বল করতে পারেনি। তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যদি দেখি, প্রথমেই কিন্তু এখানে তানজিদ তামিম কিন্তু আউট হয়ে যান ০ রান করে। ইমনকে কেন এই ম্যাচে খেলানো হলো না তার কিন্তু সঠিক ব্যাখ্যা লিটন কুমার দাস দিতে পারেনি। নাইম শেখকে আমার কাছে মনে হয় যে ওডিআই ক্রিকেটে এখানে ভালো তিনি খেলতে পারবেন মোটামুটি, অথবা টেস্টে। টি-20তে কিন্তু তার আইডিয়াল ফরম্যাটটা নাই, কারণ তিনি কিন্তু ন্যাচারাল স্ট্রোক মেকার না। এখানে তামিম হচ্ছে ইমনের মতো। তো তাকে দিয়ে এখানে ব্যাকআপ ওপেনারের কথা টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে তাহলে কিন্তু এতে বিপরীত হবে। মোহাম্মদ নাইম শেখ কিন্তু ওইরকম হার্ড হিটার না, সেটা কিন্তু ২ ম্যাচে প্রমাণ হয়েছে। এই ম্যাচে তিনি কিন্তু ১৭ বলে ১০ রান করেছে। বাংলাদেশের কিন্তু এই ম্যাচ থেকে দুটা ল্যাকিংসের জায়গা আমি দেখেছি। বিশেষ করে এখানে টপ অর্ডারে কিন্তু ব্যাকআপ ওপেনার নাই, মিডল অর্ডারে কিন্তু তাহিদ হৃদয় ম্যাচে খেলানো হয়নি, সেক্ষেত্রে কিন্তু মিডল অর্ডার ভেঙে পড়েছে। তো এই দুইটা জায়গা কিন্তু ভ্যাকিউম আছে। বাংলাদেশের নেক্সট টি-20-র আগে কিন্তু এই দুটো জায়গা নিয়ে কাজ করতে হবে আমার কাছে মনে হয়। তো এই ম্যাচে মেহেদী হাসান মিরাজও কিন্তু ১০ রান করে ফিরে যান। পাশাপাশি জাকের আলী অনিককে কিন্তু এখানেও দ্রুতই নামানো হয়, যেক্ষেত্রে উইকেট পড়ে গেছিল ৩টা। তিনি কিন্তু বোল্ড আউট হয়ে ফিরে যান। এখানে সালমান মির্জার বলে পরাপর কিন্তু শেখ মেহেদী এবার পড়ে গেলে বাংলাদেশ আসলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায়। জাকের আলী অনেক আসলে ফিনিশার হিসেবে ভালো, টি-20তে আগে নামলে তিনি কিন্তু বল খান এবং কিন্তু ব্যাটিংটা এভাবে করতে পারে না। শামীম হোসেন পাটোয়ারি ফিরে গেলে বাংলাদেশ কিন্তু শেষের দিকে গিয়ে সাইফুদ্দিনের কল্যাণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিপক্ষে ২-১ এর সিরিজ আমরা জিতেছি, এটাও কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট নয়। ২টা পরাপর সিরিজ জিতলাম। টি-20 ব্র্যান্ড অফ ক্রিকেট কিন্তু বাংলাদেশ খেলতে শুরু করেছে। আশা করবো এই ধারাবাহিকতা বজায় রাখবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।